আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই ভিডিও প্রেজেন্টেশনটির মধ্যে দিয়ে আমি আর.কে নারায়ণ এর জনপ্রিয় ছোট গল্প ফাদার্স হেল্প সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। আর.কে নারায়ণের লেখা ফাদার্স হেল্প বর্তমানে মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ইংরাজি সিলেবাসের অন্তর্গত। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো প্রিয়ঙ্কর দত্ত। তোমরা এখানে ইংরাজি ভাষা ও সাহিত্যের উপর স্কুল লেভেল, কলেজ লেভেল এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিভিন্ন ভিডিও প্রেজেন্টেশন দেখতে পাবে। এবার আমরা চলে যাব ভিডিও প্রেজেন্টেশনটির মূল অংশে, অর্থাৎ আর.কে নারায়ণের লেখা জনপ্রিয় ছোট গল্প ফাদার্স হেল্প এর টেক্সট এর বিস্তারিত আলোচনায়। এই আলোচনা শুরু করার আগে আমরা কয়েকটি বিষয় সম্বন্ধে সম্যক ধারণা লাভ করব। এই বিষয়গুলি সম্বন্ধে ধারণা লাভ না করলে আমাদের পক্ষে এই ফাদার্স হেল্প গল্পটির সম্পূর্ণ মূল্যায়ন করা সম্ভব হবে না। ফাদার্স হেল্প গল্পটি পড়ার আগে প্রথম যে বিষয় সম্বন্ধে জানতে হবে সেটি হলো শর্ট স্টোরি বা ছোট গল্প কাকে বলে। আসলে ফাদার্স হেল্প গল্পটি একটি শর্ট স্টোরি বা ছোট গল্প, যেটি আর.কে নারায়ণের লেখা গল্পের কালেকশন, দ্যাট ইজ এ কালেকশন অফ শর্ট স্টোরিজ, মালগুডি ডেজ এর অন্তর্গত। তো শর্ট স্টোরি বা ছোট গল্পের কয়েকটি বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য সেটি হলো এই শর্ট স্টোরির আকার ছোট হবে। তো এই আকার ছোট মানে কতটা ছোট হবে, 2 পাতা, 4 পাতা না 10 পাতা, তার সম্বন্ধে বিভিন্ন সাহিত্য সমালোচকদের ভিন্ন ভিন্ন মতামত রয়েছে। তবে প্রায় সকলেই একথা স্বীকার করেন যে একটি ছোট গল্প সিঙ্গেল সিটিং এ পড়ে ফেলা সম্ভব, অর্থাৎ গল্পটি এতখানি গতিময় হবে যে একবার বসেই গল্পটি পড়ে ফেলা সম্ভব এবং এর আকারটিও ততোধিক একবারে পড়ে ফেলার পক্ষে বন্ধুত্বপূর্ণ বা সহযোগী হবে। শর্ট স্টোরি দ্বিতীয় বৈশিষ্ট্য হলো স্মল নাম্বার অফ ক্যারেক্টার্স, অর্থাৎ একটি ছোট গল্পে অল্প সংখ্যক চরিত্র থাকবে এবং যেহেতু একটি ছোট গল্পের আকার সীমিত, তাই এই চরিত্রগুলির ডেভেলপমেন্ট, উন্নতি, ব্যাপ্তি, বিস্তৃতি লিমিটেড বা সীমিত হবে। একটি ছোট গল্প একটি সিঙ্গেল ইনসিডেন্ট, একটি নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হবে। অবশ্যই একাধিক ঘটনা থাকতে পারে, কিন্তু সেগুলি সবই কিন্তু মূল ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হবে। চতুর্থ এবং শেষ বৈশিষ্ট্য ছোট গল্পের সেটি হলো এ সেন্স অফ ইনকমপ্লিশন। রবীন্দ্রনাথ বলেছেন, একটি ছোট গল্প পড়ার পর আমাদের কি হবে, অন্তরে অতৃপ্তি রবে, অর্থাৎ আমাদের মনে হবে গল্পটা পড়ে আমাদের তৃপ্তি বা সন্তুষ্টি হলো না। রবীন্দ্রনাথ আর কি বলেছেন, শেষ হয়েও হইল না শেষ। আমাদের মনে হবে গল্পটা শেষ হয়ে গেল পড়া, কিন্তু আমাদের মনে আরো কিছু প্রশ্ন রয়ে গেল, যে প্রশ্নগুলোর উত্তর আমরা গল্পের মধ্যে পেলাম না। তাহলে আমরা যখন আর.কে নারায়ণের লেখা ছোট গল্প ফাদার্স হেল্প পড়ব, তখন আমরা এই সমস্ত বৈশিষ্ট্যগুলি অবশ্যই দেখতে পাব। পরের যে বিষয়টি আমাদের জেনে রাখা দরকার এই গল্পটি পড়বার পূর্বেই, সেটি হলো আর.কে নারায়ণ অ্যাজ এ রাইটার অফ শর্ট স্টোরিজ। আর.কে নারায়ণ ভারতীয় লেখক, ইন্ডিয়ান রাইটার। তিনি উপন্যাস লিখেছেন, ছোট গল্প লিখেছেন এবং তিনি ছোট গল্প লেখক হিসাবে কি রূপ, তার ছোট গল্পের মূল বৈশিষ্ট্যগুলি কি কি, সেগুলি সম্বন্ধে
একটি ধারণা রাখা দরকার। তো আর কে নারায়ণ শর্ট স্টোরি রাইটার হিসাবে কেমন, বা আর কে নারায়ণ রাইটার হিসাবেই বা কেমন, এইটি সম্বন্ধে জানার জন্য প্রথমেই আমি একটি কোটেশনের ব্যবহার করেছি, যেটি আর কে নারায়ণের নিজস্ব কথা। তিনি এই কথাটি লিখেছেন ভিউজ অফ অ্যান ইন্ডিয়ান নভেলিস্ট বইতে। তিনি কি লিখেছেন? আই গেট অল ইনফ্লুয়েন্স ফ্রম লাইফ, জীবন থেকে আমি সমস্ত প্রভাব পাই। ফ্রম দ্য সারাউন্ডিংস, আমার আশেপাশের সমস্ত ঘটনা থেকেই, সমস্ত বস্তু থেকেই আমি লেখার উপাদান পাই। এ লিটল বাস স্টপ অর স্ট্রিট শপ, একটি ছোট্ট বাস স্টপ বা রাস্তার ধারে অবস্থিত একটি ছোট্ট দোকান, এটিকে কেন্দ্র করেও আমার ছোট গল্প, আমার লেখনী, আমার উপন্যাস আবর্তিত। এরপরে আমরা চলে যাচ্ছি আর কে নারায়ণের ছোট গল্পগুলির সাধারণ কয়েকটি বৈশিষ্ট্যতে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ফোকাসেস অন দ্য সারফেস অফ লাইফ, নট অ্যাট ইটস ডিপার সেলফ। তো জীবনের খুব গভীরে আর কে নারায়ণের লেখা ছোট গল্পগুলি প্রবেশ করে না, এটি জীবনের উপরিভাগ থেকেই উপাদান সংগ্রহ করে। পরের বৈশিষ্ট্য, প্রেজেন্টস দ্য অ্যামিউজিং থিংস, নট দ্য সিরিয়াস ওয়ানস অর ডার্ক ওয়ানস অফ লাইফ। আর কে নারায়ণ তার ছোট গল্পের মধ্যে জীবনের আনন্দমুখর কিছু বৈশিষ্ট্যকে উপস্থাপন করেছেন, আনন্দমুখর ঘটনাকে উপস্থাপিত করেছেন। জীবনের যে অন্ধকার দিক, জীবনের সমস্যা সংকুল দিক, সেগুলিকে তিনি কিন্তু তার ছোট গল্পের মধ্যে উপস্থাপিত করেননি। পরের বৈশিষ্ট্য, ক্যারেক্টার্স হ্যাভ এ কমিক টাচ, তার ছোট গল্পের চরিত্রগুলির মধ্যে একটু হলেও হাস্যরসাত্মক উপাদান রয়েছে। তাহলে জীবনের উপরিভাগের সামান্য কিছু ঘটনা, সাধারণ কোনো ঘটনা নিয়ে আর কে নারায়ণের ছোট গল্প আবর্তিত। সেই বিষয়বস্তুর উপস্থাপনের মধ্যে কোনো নেগেটিভ সাইড, কোনো হতাশা, কোনো নিরাশার ছাপ আমরা দেখতে পাই না। পরের বৈশিষ্ট্য, আর কে নারায়ণের ছোট গল্পের মধ্যে আমরা একটা হাস্যরসাত্মক উপাদান পেয়ে থাকি। পরের বৈশিষ্ট্য, ইউজ অফ নর্মাল অ্যান্ড লাইভলি ল্যাঙ্গুয়েজ, তার ছোট গল্পের মধ্যে আমরা ভাষাগত জটিলতা, কঠিন শব্দের প্রয়োগ খুব একটি দেখতে পাই না। পরের বৈশিষ্ট্য, টেক্স দ্য রিডার্স ডিরেক্টলি টু দ্য মেন ইভেন্ট অফ দ্য স্টোরি, ইট ইজ ইন কিপিং উইথ দ্য এনসিয়েন্ট ট্র্যাডিশন অফ ন্যারেশন। ভারতবর্ষে গল্প বলার যে প্রাচীন রীতি, সেখানে কি বলছে, একেবারে সরাসরি বস্তুর বা মূল ঘটনায় প্রবেশ, কোনো গৌরচন্দ্রিকা বা ভূমিকা বা ইন্ট্রোডাকশন ছাড়াই মূল ঘটনায় প্রবেশ, সেটি হচ্ছে আর কে নারায়ণের ছোট গল্পের একটাই উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। পরের বৈশিষ্ট্য, মোস্ট অফ দ্য স্টোরিজ হ্যাভ হ্যাপি এন্ডিংস, তার অধিকাংশ গল্পেরই একটি আনন্দমুখর শেষ আছে। আমি একটু আগেই বললাম যে আর কে নারায়ণ জীবনের দুঃখজনক ঘটনাগুলিকে সেইভাবে তার ছোট গল্পের মধ্যে উপস্থাপিত করেননি, তাই তার গল্পগুলোর এন্ডিংগুলো হ্যাপি এন্ডিং হবে এটাই প্রত্যাশিত। থিম, ইমিডিয়েট কন্টেম্পোরারি অ্যাপিল, তিনি যে বিষয়বস্তু নিয়ে ছোট গল্পগুলি লিখেছেন, সেই ছোট গল্পগুলির বিষয়বস্তুর সেই সময়ের একটি আবেদন রয়েছে। ব্র্যাকেটে লিখেছি, এ নারায়ণ শর্ট স্টোরি ইজ মোর এ জার্নালিস্টিক স্টোরি, একজন সাংবাদিক, সংবাদপত্রের মাধ্যমে তিনি কিন্তু সেই সময়ের ঘটনাগুলিকে উপস্থাপিত করেন। একইভাবে আর কে নারায়ণ তার ছোট গল্পের মধ্যে দিয়ে সমসাময়িক বিষয়, সমসাময়িক কালের
যে আলোচ্য এবং গুরুত্বপূর্ণ বিষয় সেগুলিকে উপস্থাপিত করেছেন। যদি তার ছোট গল্পগুলির প্লটগুলিকে আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব তার ছোট গল্পগুলির মধ্যে আমরা তিনটি বৈশিষ্ট্য পাবো, যেটি প্লটের মধ্যেই প্রকাশ পাবে। প্রথমটি হলো স্ট্রাইকিং বিগিনিং, একেবারে শুরুতেই সেই সূচনা বা ভূমিকা সেটি আমাদেরকে স্ট্রাইক, আঘাত করবে। এনগেজিং মিডল, আমাদেরকে কিন্তু মন্ত্রমুগ্ধ করে রাখবে, আমাদেরকে যুক্ত করে রাখবে যখন গল্পটি আমরা পড়ব। অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি এন্ড, শেষের পর আমাদের মনে হবে না এই লোকটা জীবনে দুঃখ কেন এলো, এই চরিত্রের জীবনে এই রকম নেগেটিভ পয়েন্ট কেন এসেছে। অর্থাৎ আমরা গল্পটি পড়ার শেষে গল্পের যে মূল চরিত্র তার জীবনে খুব একটি নেগেটিভ জায়গা খুঁজে পাবো না। এগুলি গেল কিছু জেনারেল আলোচনা, যেগুলি আর কে নারায়ণের ছোট গল্প পড়ার আগে জেনে নেওয়া দরকার। এরপরে আমি দুটি স্পেসিফিক আইডিয়ার কথা বলবো, যে আইডিয়াগুলি না পেলে আমাদের পক্ষে ফাদার্স হেল্প গল্পটির সম্পূর্ণ মূল্যায়ন করা সম্ভব হবে না। সেই স্পেসিফিক প্রথম আইডিয়া হলো আন্ডারস্ট্যান্ডিং দ্য সাইকোলজি অফ দ্য স্টুডেন্টস, অর্থাৎ ছাত্রছাত্রীর মনস্তত্ত্ব বোঝা। তো শিক্ষকের প্রধান কর্তব্যই হচ্ছে ছাত্রছাত্রীর মনস্তত্ত্ব বুঝে শিক্ষাদান বা পাঠদান করা। কারণ যদি ছাত্রছাত্রীকে আমরা জোর করে পাঠের মধ্যে যুক্ত করে রাখি, তারা মন দিয়ে, তাদের মন যদি সেই পাঠ্য বিষয়ের সঙ্গে যুক্ত না হয়, তাহলে কখনোই সেই শিক্ষা গ্রহণ বা শিক্ষক শিক্ষিকা শিক্ষাদান সম্পূর্ণ বা যথার্থ বা সম্পূর্ণ হয় না। পরের আইডিয়া হচ্ছে ইম্পর্টেন্স অফ হোমওয়ার্ক। আমরা সকলেই ছাত্র জীবনে আছি এবং আমরা দেখেছি বা আমরা দেখছি স্কুলে শিক্ষক শিক্ষিকারা আমাদেরকে বাড়ির কাজ দেন, যেগুলোকে আমরা হোমওয়ার্ক বলি। সেই হোমওয়ার্ক যদি ছুটির দিনেও আমাদের করতে হয়, তাহলে সেই হোমওয়ার্কের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হয়। অর্থাৎ সপ্তাহের শেষে ছুটির একটি দিন রবিবার, সে রবিবারের জন্য যদি শিক্ষক শিক্ষিকা কোনো হোমওয়ার্ক বরাদ্দ করে দেন, আমাদের কি মনে হয়, কি দরকার রবিবার ছুটি দেওয়ার, রবিবার স্কুল থাকলেও ভালো হয়। কারণ কি, আমাদেরকে তো হোমওয়ার্ক করতেই হচ্ছে। অর্থাৎ ছাত্রছাত্রীরা কিন্তু গড়পড়তভাবে হোমওয়ার্ক করতে চায় না, হয়তো শাস্তির ভয়ে বা বাবা মায়ের বকুনির ভয়ে তারা হোমওয়ার্ক করে ফেলে। অর্থাৎ এই হোমওয়ার্ক আদৌ কি ছুটির দিনে থাকা উচিত, এই একটি গুরুত্বপূর্ণ বিষয় আর কে নারায়ণ এই গল্পের মধ্যে উপস্থাপিত করেছেন। এবার আমরা চলে যাব মূল গল্পটির টেক্সট অংশে। ফাদার্স হেল্প আর কে নারায়ণ, টাইটেলটির অর্থ হচ্ছে বাবার সাহায্য। তাহলে কোনো ব্যক্তির পরিচয় যদি বাবা হয়, তার নাম নেই বাবার সাহায্য, তাহলে বাবা তার সন্তানকে সাহায্য করছেন। তাহলে এখানে আমাদের টাইটেলটি পড়ার পর আমাদের মধ্যে দুটি প্রশ্ন জাগছে। প্রথম হচ্ছে বাবাকে এবং তার সন্তানই বা কে, এবং দ্বিতীয় প্রশ্ন বাবা তার সন্তানকে কিভাবে সাহায্য করছেন এবং কেনই বা সাহায্য করছেন। গল্পটি তিনটি ইউনিটে বিভক্ত। যে টেক্সটটি আমরা পড়ছি সেই টেক্সট পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর জন্য নির্ধারিত টেক্সট বই ব্লিস এর অন্তর্গত। এই টেক্সট এর সঙ্গে আর কে নারায়ণের লেখা যে অরিজিনাল স্টোরি ফাদার্স হেল্প, সেই টেক্সটের সম্পূর্ণ মিল হবে না। আসলে এখানে মধ্যশিক্ষা পর্ষদ মূল গল্পটিকে এডিট করে উপস্থাপিত করেছেন। যাই হোক, চলে আসছি গল্পটির ইউনিট 1 অংশে। গল্পটি শুরু হচ্ছে এইভাবে,
Lying in bed, Swami realized with a shudder that it was Monday morning. বিছানায় শুয়ে স্বামী বুঝতে পারছে কাঁপতে কাঁপতে যে সকালবেলা। তাহলে বিছানায় শুয়ে আছে স্বামীনাথন, সে ভয়ে কাঁপছে, সে ভাবছে সোমবার আজকে, অর্থাৎ স্কুল যেতে হবে। তাহলে তার কাছে স্কুল যাওয়াটি মোটেও আনন্দকর অভিজ্ঞতা নয়। It looked as though only a moment ago it was Friday. Already Monday was here. এক মুহূর্ত আগে তার মনে হচ্ছিল যেন ছিল শুক্রবার, এক মুহূর্ত পরই সোমবার এসে হাজির। He hoped he didn't have to go to school. তার মনে হয়েছিল তার স্কুল যাওয়ার দরকার নেই, বা তার স্কুল যেতে না হলেই ভালো হয়। এ প্রসঙ্গে আমরা শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইট নাটকে 7 এজেস অফ ম্যান এর বিবরণে যে স্কুল গোয়িং চাইল্ডের যে বর্ণনা পাই তার সঙ্গে মিল দেখতে পাই। সেখানেও শেক্সপিয়ার দেখিয়েছেন ছেলেটি শামুকের গতিতে স্কুল যাচ্ছে, অর্থাৎ তারও স্কুল যাওয়ার ইচ্ছা নেই। এখানেও স্বামীর স্কুল যাওয়ার ইচ্ছা নেই, তাহলে সে স্কুল যেতে চাইছে না, তাই সে কোনো একটি অজুহাত খুঁজবে। At 9 o'clock স্বামীনাথন ওয়েলড, I have a headache. বেলা 9টার সময় স্বামীনাথন কাঁদতে কাঁদতে বলছে আমার মাথা ব্যথা করছে। মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। তার মা একটু উদার মনের, বলছে ঠিক আছে তোর মাথা যদি ব্যথা করছে তাহলে তুই আজকে বাড়িতে থাক, তোর আজকে স্কুল যাওয়ার দরকার নেই। At 9:30 when he ought to have been in the school prayer hall, Swami was lying on the bench in mother's room. বেলা 9:30টার সময় স্বামীর সাধারণ অবস্থায় স্কুলের প্রার্থনা ঘরে থাকার কথা, কিন্তু তখন স্বামীনাথন তার মায়ের ঘরে বেঞ্চের উপর শুয়ে আছে। Father asked him, have you no school today? তখন স্বামীর বাবা স্বামীকে জিজ্ঞাসা করছে আজকে তোর স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড, স্বামী বলছে মাথা ব্যথা। তার বাবা কি বলছে? ননসেন্স, বাজে কথা, মিথ্যা কথা। ড্রেস আপ অ্যান্ড গো, তুই পোশাক পর এবং স্কুল চলে যা। স্বামীনাথন বলছে হেডেক, তার মাথা ব্যথা করছে, সে স্কুল যেতে পারবে না। তার বাবা তাকে কি বলছে? লোফ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে। রবিবার দিন কম ঘোরাঘুরি কর, তাহলে সোমবার দিন তোর মাথা ব্যথা কম হবে। অর্থাৎ স্বামীনাথনের বাবার মতে স্বামীনাথনের মাথা ব্যথা তার নিজের দোষে হয়েছে, সে কারণে তাকে স্কুল যেতে হবে। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী জানতো তার বাবা কতখানি কঠোর, কতখানি কড়া হতে পারে। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিক্স, তাই সে তার কৌশল পাল্টে ফেলছে। সে যুক্তি মধ্যে সামান্য পরিবর্তন নিয়ে আসছে। সে কি বলছে? আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, এত দেরি হয়ে গেছে, আমি এখন ক্লাসে যেতে পারবো না। ইউ শ্যাল হ্যাভ টু, ইট ইজ ইউর ওন ফল্ট, তার বাবা বলছে না তোকেই যেতে হবে, এটা তোর নিজের দোষ। স্বামী কি বলছে? হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, আমি এত দেরি করে স্কুল গেলে শিক্ষক মহাশয় কি ভাববেন? যে আই অ্যাম নট পাংচুয়াল, আমি সময়ানুবর্তী নয়। টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট, বলছে না শিক্ষককে বলবি তোর মাথা ব্যথা করছিল তাই তোর স্কুলে আসতে দেরি হয়েছে। তাহলে স্বামীনাথনের বাবার মতে স্বামীনাথন উইল হ্যাভ টু গো টু স্কুল, স্বামীনাথনকে যে কোনোভাবেই স্কুল যেতে হবে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, স্বামীনাথন বলছে আমি যদি একথা বলি শিক্ষক মহাশয় আমাকে বকাবকি করবেন। তার বাবা বলছে উইল হি, তাই নাকি? লেট আস সি, চলো দেখি। হোয়াট ইজ হিজ নেম, সেই শিক্ষকের কি নাম? স্বামীনাথন উত্তর দিচ্ছে স্যামুয়েল, সেই শিক্ষকের নাম স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস,
বলছে তিনি কি সব সময় ছাত্রছাত্রীদের বকাবকি করেন? স্বামী বলছে হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, তিনি খুব ক্রুদ্ধ মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট। আই ওন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস। স্বামী বলছে স্যামুয়েল স্যার খুব রাগী মানুষ, যে সমস্ত ছাত্র বালকরা দেরি করে যায় তাদের উপর তিনি খুব রেগে যান। আমি স্যামুয়েল স্যারের ক্লাসে দেরি করে যেতে চাইছি না। স্বামীনাথনের বাবা কি বলছেন? ইফ হি ইজ সো অ্যাংরি হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট। স্বামীর বাবা বলছেন শিক্ষক মহাশয় যদি এত রাগীদার মানুষ হন, তোমাদের উচিত সেই শিক্ষকের বিরুদ্ধে প্রধান শিক্ষককে নালিশ করা। কারণ শিক্ষক মহাশয় কড়া হতে পারেন, রাগী হতে পারেন, কিন্তু সেটা প্রয়োজনে অতিরিক্ত কখনোই নয়। স্বামী কি বলছে? দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। সকলে বলে, এখানে দে মানে হচ্ছে এভরিওয়ান, আমার ছাত্র বন্ধুরা, আমার স্কুলের বড় দাদারা এবং স্কুলের বাকি স্যাররাও হয়তো, বা স্কুলের অফিসের অন্যান্য স্টাফরাও হয়তো বলা বলি করে হেডমাস্টার মশাইও নাকি স্যামুয়েল স্যারকে খুব ভয় পান। চলে আসছি পরের ইউনিটে। স্বামী হোপড দ্যাট উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। স্বামী ভাবলো তাহলে বাবা নিশ্চয়ই আর আমাকে স্কুল যেতে বলবে না। বাবাকে আমি দুটো কারণ দেখিয়েছি। প্রথম কারণ আমার মাথা ব্যথা করছিল, তাই আমি স্কুল যেতে চাইছি না। দ্বিতীয় কারণ, যেতে তো অনেক দেরি হয়ে যাবে, শিক্ষক মহাশয় আমাকে বকাবকি করবেন, অন্যায়ভাবে হলেও বকাবকি করবেন, অর্থাৎ আমি স্কুল যাব না। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। কিন্তু স্বামীনাথনের বাবার আচরণ অদ্ভুতভাবে পরিবর্তিত হয়ে গেল। এটা স্বামীনাথন এক্সপেক্ট বা প্রত্যাশা করেনি। কি ঘটলো? হি প্রপোজ টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। স্বামীনাথনের বাবা কি ঠিক করলেন? যে স্বামীকে দিয়ে একটা চিঠি পাঠাবেন স্কুলের হেডমাস্টার মশাই বা প্রধান শিক্ষক মহাশয়কে, এবং এই চিঠির মধ্যে তিনি স্যামুয়েল স্যারের আচরণ সম্বন্ধে অভিযোগ জানাবেন। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। স্বামী বলছে না বাবা, লেখার দরকার নেই, সে প্রতিবাদ করছে তার বাবা সিদ্ধান্তের, কিন্তু না, তার বাবা ডিটারমাইন্ড, মন স্থির করে ফেলেছেন, তিনি চিঠি লিখবেনই। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, তাই স্বামীকে স্কুল যেতেই হচ্ছে। ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার। বাবা একটা দীর্ঘ চিঠি লিখে ফেলেছেন। চিঠিটি কিন্তু স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে উদ্দেশ্য করে লেখা। হি পুট ইট ইন এন এনভেলাপ। তিনি চিঠিটাকে একটি খামের মধ্যে রেখেছেন। অ্যান্ড সিলড ইট। খামটিকে আঠা দিয়ে বন্ধ করেছেন। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। স্বামী ভয় পেয়ে যাচ্ছে যে কি জানি বাবা কি লিখেছে। আমি নিজেকে বাঁচাবার জন্য, নিজে স্কুল না যাওয়ার জন্য কত কি বলে বসলাম, বাবা কি জানি কি না কি লিখে বসলো। যদি এই চিঠি জমা দিই তাহলে আমার উপরে স্যামুয়েল স্যার, প্রধান শিক্ষক মহাশয় এবং বাকিরা কি প্রতিক্রিয়া ব্যক্ত করবেন কি জানি। তার বাবা কি বলছেন? নাথিং ফর ইউ, তোমার সম্বন্ধে কিছু লিখিনি। গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস। তুমি এই চিঠিটি হেড স্যারকে জমা দেবে এবং তুমি তোমার ক্লাসে চলে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? স্বামী জিজ্ঞাসা করছে তার বাবাকে, তুমি কি আমাদের শিক্ষক স্যামুয়েল স্যার সম্বন্ধে কিছু লিখেছো? বলছি ইয়েস, হ্যাঁ লিখেছি। প্লেন্টি অফ থিংস, অনেক কিছু লিখেছি। বলছে হোয়াট হ্যাজ হি ডান ফাদার? বাবা তুমি লিখেছো, কিন্তু কি লিখেছো? স্যামুয়েল স্যার কি করেছে? স্বামীর বাবা বলছে এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার। চিঠির মধ্যেই সবকিছু লেখা আছে। গিভ ইট টু ইউর হেডমাস্টার, তোর প্রধান শিক্ষক মহাশয়কে চিঠিটা দিয়ে দিবি। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। স্বামী স্কুল যাচ্ছে, মনে মনে কি ভাবছে? আমি হয়তো পৃথিবীর সব থেকে খারাপ ছেলে, আমি
একজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছি প্রধান শিক্ষক মহাশয়কে। হিজ কনসায়েন্স বদার্ড হিম, স্বামীর বিবেকবোধ তাকে কষ্ট দিচ্ছে। He was not at all sure if his description of Samuel had been accurate. He felt that he had mixed up the real and the imagined. স্বামী নিশ্চিত থাকতে পারছে না স্যামুয়েল স্যার সম্বন্ধে সে যে বর্ণনা দিয়েছে তার বাবার কাছে সেটা কি আদৌ নিখুঁত হয়েছে, আদৌ কি ত্রুটিহীন হয়েছে। তার কি মনে হচ্ছে সে বাস্তব এবং কাল্পনিককে গুলিয়ে ফেলেছে। অর্থাৎ স্বামীনাথন ভাবছে আমি স্কুল না যাওয়ার জন্য স্যামুয়েল স্যার সম্বন্ধে কিছু মিথ্যা কথা বলে ফেললাম না তো। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্বামী স্কুল যাচ্ছে, স্কুল যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে ভাবছে যে আদৌ স্যামুয়েল স্যার কেমন লোক। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। তাহলে স্বামীর মধ্যে দ্বিধা দ্বন্দ্ব কাজ করছে। তাই স্বামী রাস্তার পাশে দাঁড়িয়ে ভাবছে স্যামুয়েল স্যার কেমন। তার মনে হচ্ছে স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। স্যামুয়েল স্যার হয়তো কড়া কিন্তু সত্যি খারাপ নয়। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স। তিনি হয়তো ব্যক্তিগতভাবে অন্য শিক্ষকদের থেকে বেশি বন্ধুত্বপূর্ণ। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। স্বামী ভাবছে স্যামুয়েল স্যার কিন্তু আমাকে একটু বিশেষ চোখেই দেখেন। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। স্বামীর মধ্যে দ্বিধা দ্বন্দ্ব কাজ করছে, তার মাথাটা ডিজি ঝিমঝিম করছে, তার মাথা ঘুরছে। He could not decide if Samuel really deserved the allegations made against him in the letter. স্যামুয়েল সম্বন্ধে যে অভিযোগগুলো স্বামীর বাবা করেছে সেগুলো কি আদৌ স্যামুয়েলের ক্ষেত্রে। এই চিন্তা ভাবনা স্বামীকে কুড়ে কুড়ে খাচ্ছে। The more he thought of Samuel, the more স্বামী grieved for him. যতখানি ভাবছে স্বামী স্যামুয়েল স্যার সম্বন্ধে ততই স্বামী দুঃখ পাচ্ছে এই ভেবে যে আমি একজন ভালো শিক্ষক সম্বন্ধে কিছু খারাপ কথা বলে ফেললাম, বা একজন ভালো শিক্ষক যিনি আমাকে বিশেষ চোখে দেখেন তার সম্বন্ধে আমি প্রধান শিক্ষক মহাশয়ের কাছে অভিযোগ জানাচ্ছি। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মুস্টেচ। এখানে একটি প্রিন্টিং মিস্টেক আছে। যাই হোক, টাইপিং এরারটি কারেকশন করে নিলাম। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মুস্টেচ বা মুস্টাচ, আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট ফিল্ড স্বামীনাথন উইথ সরো। স্বামীনাথন মনে করছে স্যামুয়েল স্যারের কালচে মুখ, সরু গোঁফ, খোঁচা খোঁচা দাড়ি ওয়ালা গাল এবং হলুদ কোট, যেগুলো স্বাভাবিক অবস্থায় সাধারণ অবস্থায় স্যামুয়েল স্যারের অ্যাপিয়ারেন্স। এইগুলি মনে করেই স্যামুয়েলের মনে দুঃখ পরিপূর্ণ। তাহলে স্যামুয়েলের মনে স্বামীর সম্বন্ধে কোনো নেগেটিভ ধারণা ছিল না। স্বামীর মনেও কিন্তু স্যামুয়েল স্যারের সম্বন্ধে কোনো নেগেটিভ ধারণা নেই, কিন্তু নিজেকে বাঁচাবার জন্য নিজে স্কুল যেতে চাইছে না সেই ব্যাপারে যুক্তি দেওয়ার জন্য স্বামী স্যামুয়েল স্যারকে ঢাল বানাতে গিয়ে নিজেই নিজের বিবেকের কাছে আজ পরাজিত। দেখা যাক এই বিবেক দংশন স্বামীকে কোন সিদ্ধান্ত নিতে বাধ্য করায়। As he entered the school gate, an idea occurred to him. এই রকম চিন্তা ভাবনা করতে করতে স্বামী কিন্তু স্কুলের গেটে চলে এসছে। তখন তার মধ্যে একটা চিন্তা ভাবনা কাজ করছে। কি চিন্তা ভাবনা? He would deliver the letter to the headmaster at the end of the day.
সে সব ক্লাস করবে, ক্লাসের শেষে ছুটির সময় হেড স্যারকে চিঠিটি দিয়ে যাবে। There was a chance Samuel might do something during the course of the day to justify the letter. সে ভাবলো যদি স্যামুয়েল স্যার আমার সঙ্গে খারাপ আচরণ করে তাহলে হয়তো ভালো হবে, তাহলে হয়তো চিঠিটি দেওয়া অনেক মিনিংফুল, অনেক যথার্থ হবে। যাই হোক, স্বামী ওয়েট করছে ক্লাসে ঢুকবার জন্য। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, সে ক্লাসে ঢোকার দরজার সামনে দাঁড়িয়ে আছে। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, স্যামুয়েল স্যার পাটিগণিত পড়াচ্ছেন। হি লুকড অ্যাট স্বামী, তিনি স্বামীর দিকে তাকালেন। স্বামী হোপড স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভিয়ারলি, স্বামী ভাবছে আমি দেরি করে এসেছি, আমাকে স্যামুয়েল স্যার নিশ্চয়ই খুব বকাবকি করবেন। কিন্তু স্যামুয়েল স্যার তাকে কি বলছেন? ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, তোমার আসতে আধ ঘন্টা দেরি হয়েছে, স্যামুয়েল সেড। স্বামী কি বলছে? আই হ্যাভ এ হেডেক স্যার, স্যার মাথা ব্যথা করছিল তাই। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তখন স্যামুয়েল বলছে তোমার যদি মাথায় ব্যথা করছে তুমি এলে কেন? তিনি কি বলতে চাইছেন? হি শুড হ্যাভ টেকেন এ রেস্ট, স্বামী ঘরে বিশ্রাম নিতে পারত। দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল, স্যামুয়েল স্যার এই রকম প্রশ্ন করবেন এটা স্বামী কখনো ভাবেনি। স্বামী সেড মাই ফাদার সেড আই শুড নট মিস স্কুল স্যার, তাই স্বামী যা বাস্তব ঘটনা সেটিকে বলছে যে আমার বাবা বলল আমি যেন স্কুল কামাই না করি। স্যামুয়েল লুকড ইমপ্রেসড, স্যামুয়েল স্যার এই কথা শুনে খুব খুশি হলেন, খুব প্রভাবিত হলেন। তিনি কি বললেন? ইওর ফাদার ইজ কোয়াইট রাইট, উই ওয়ান্ট মোর পেরেন্টস লাইক হিম, তিনি বললেন তোমার বাবা ঠিক করেছেন, ঠিক কথা বলেছেন, তোমার বাবার মতো আমরা অনেক গার্ডিয়ান চাই যারা বাচ্চাদেরকে স্কুল পাঠাবেন। স্কুল না এলে স্কুল আসার অভ্যাস তৈরি হয় না, স্কুল না এলে শিক্ষাদান এবং শিক্ষা গ্রহণ কোনোটাই সম্পূর্ণ হয় না। তাহলে বর্তমান দিনে যে সমস্যা, ছাত্রছাত্রীরা নিয়মিত স্কুল আসে না, আসতে চায় না, সেই বিষয়টি কিন্তু চমৎকারভাবে স্যামুয়েল স্যার তুলে ধরেছেন। এবং এই যে স্কুলে ছাত্রছাত্রীদের নিয়মিত আসা, এর পিছনে যে গার্ডিয়ানদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এটিও কিন্তু গল্পের মাধ্যমে আর কে নারায়ণ সুন্দরভাবে উপস্থাপিত করেছেন। যখন আমি আর কে নারায়ণ অ্যাজ এ রাইটার অফ শর্ট স্টোরিজ সম্বন্ধে আলোচনা করছিলাম এই ভিডিও প্রেজেন্টেশনটির একেবারে প্রথম দিকে, তখন আমি কিন্তু একটি কথা বলেছিলাম, এ নারায়ণ শর্ট স্টোরি ইজ এ কাইন্ড অফ জার্নালিস্টিক রাইটিং, অর্থাৎ একজন সাংবাদিক যেমন সমসাময়িক বিষয়, সমসাময়িক ঘটনা সম্বন্ধে বিবরণ লেখেন সংবাদপত্রে, একইভাবে আর কে নারায়ণ সমসাময়িক বিষয়গুলি তার ছোট গল্পের মাধ্যমে উপস্থাপিত করেছেন। এখানে তার আমরা একটি নিদর্শন পেলাম। যাই হোক, স্যামুয়েল স্যারের এইরকম একটি অপটিমিস্টিক বা আশাবাদী কথা শোনার পর স্বামী মনে মনে কি ভাবছে? ও ইউ পুয়ার ম্যান, ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, বলছে আপনি হতভাগ্য মানুষ, আপনার ভাগ্য খারাপ, আপনি জানেন না আমার বাবা আপনার কি করেছে, অর্থাৎ আমার বাবা আপনার সম্বন্ধে চিঠিতে কি লিখেছে এটা আপনি ধারণাও করতে পারছেন না। যাই হোক, স্যামুয়েল কি বলছেন? অল রাইট, গো টু ইয়োর সিট, ঠিক আছে তুমি তোমার বসার জায়গায় গিয়ে বসে পড়ো। স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড, স্বামী বসে পড়ছে, সে দুঃখিত হচ্ছে। কেন দুঃখিত হচ্ছে? স্বামী ভেবেছিল তাকে স্যামুয়েল স্যার বকাঝকা করবেন, তার ফলে কি হবে, চিঠিটি হেড স্যারকে দেওয়ার আগে সে চিঠিটি দেওয়ার একটি যথার্থ কারণ খুঁজে পাবে, কিন্তু তা ঘটল না। অর্থাৎ স্বামীর মধ্যে থাকা দ্বিধা দ্বন্দ্ব আরো বেড়ে গেল, বই কমল না। এই দ্বিধা দ্বন্দ্ব এই বিষয়ের সঙ্গে যুক্ত, তার চিঠিটি দেওয়া ঠিক হবে না হবে না। He had never met anyone as good as Samuel. আজকে স্যামুয়েল স্যার যেরকম আচরণ করলো, এত ভালো আচরণ সে কখনো কাউকে করতে দেখেনি।
দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসেন্স। পরের ইস্যু, শিক্ষক মহাশয় বাড়ির পড়া চেক করছেন। টু স্বামী থিঙ্কিং দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল। এখানেও একটি টাইপিং এরার আছে। তাহলে স্যামুয়েল স্যার বাড়ির পড়া চেক করছেন। স্বামীর মতে এই সময়ে স্যামুয়েল স্যার সব থেকে বেশি রেগে যান, কিন্তু আজকে তার মনে হচ্ছে কি স্যামুয়েল স্যার খুব শান্ত মেজাজে রয়েছেন। তিনি কি বলছেন? স্বামীনাথন। তাহলে স্বামী হলো স্বামীনাথন, এই নামটির শর্টেন্ড বা অ্যাব্রিভিয়েটেড ফর্ম। হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক? তোমার বাড়ির পড়া কোথায়? স্বামী উত্তরে কি দিচ্ছে? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার। বলছে স্যার আমি বাড়ির পড়া করিনি। তাহলে এই বাড়ির পড়া করেনি বলেই স্বামীনাথন স্কুল আসতে চাইছিল না, আদারওয়াইজ তার স্কুল আসার পিছনে কোনো কারণ ছিল না, সে দিব্যি সুন্দর স্কুল আসতে পারত। স্যামুয়েল কি বলছে? হোয়াই হেডেক? কেন মাথা ব্যথা বলে তুমি স্কুলে বাড়ি পড়া করতে পারোনি? স্বামী বলছে ইয়েস স্যার। বলছে অল রাইট সিট ডাউন স্যামুয়েল সেড। বলছে ঠিক আছে তুমি বসে পড়ো, তুমি বাড়ি পড়া যখন করনি তুমি বসে পড়ো। আমি যখন বলছিলাম এই ছোট গল্পটি পড়ার আগে কয়েকটি বিষয় সম্বন্ধে বিস্তারিত জ্ঞান লাভ করতে হবে গল্পটির সম্পূর্ণ মূল্যায়ন করবার জন্য, সেখানে দুটি কথা আমি বলেছিলাম। একটি হচ্ছে স্টুডেন্ট সাইকোলজি শিক্ষককে জানতে হবে এবং হোমওয়ার্কের গুরুত্ব কতখানি। আমি বলছিলাম যে একটানা স্কুল হওয়ার পর ছুটির দিনগুলিতে যদি বাড়ির কাজ দেওয়া থাকে, ছাত্রছাত্রীরা কিন্তু সেই কাজটি খুব আনন্দের সঙ্গে করে না, এবং আজকে স্বামীনাথন এই বাড়ির পড়া বা হোমওয়ার্ক করেনি বলেই সে স্কুল আসতে চাইছিল না। তাহলে স্টুডেন্ট সাইকোলজি ওয়াইজ যদি টিচিং লার্নিং সিস্টেম চলতে থাকে বা চলে, তাহলে কি হবে? হোমওয়ার্কের কাজ কখনো ছুটির দিনে দেওয়া হবে না, যাতে ছাত্রছাত্রীরা ছুটিটা ছুটির মতো এনজয় করতে পারে, তাদের শৈশব যেন নষ্ট না হয়। সেই জন্য কিন্তু শিক্ষা ব্যবস্থার মধ্যে এই পরিবর্তন আনা উচিত বলে আর কে নারায়ণ ইঙ্গিত করেছেন যে ছুটির দিনে যেন কোনো হোমওয়ার্ক না থাকে। না হলে কি হবে? স্যামুয়েলের মতন শিক্ষকের বিরুদ্ধে স্বামীর মতো ছেলেরা বাবা মাকে মিথ্যা কথা বলতে বাধ্য হবে। তারা মাথা ব্যথার মতো অজুহাত দিয়ে স্কুল থেকে দূরে থাকতে চাইবে, ফলে শিক্ষাদানের মূল উদ্দেশ্যই সাধিত হবে না। এইভাবে সমকালীন শিক্ষা ব্যবস্থার সম্বন্ধে সমালোচকের দৃষ্টিভঙ্গি নিয়ে আর কে নারায়ণ হাস্যরসাত্মকভাবে একটি গুরুত্বপূর্ণ বিষয়কে উপস্থাপিত করেছেন। যাই হোক, স্যামুয়েল জিজ্ঞাসা করছে স্বামীকে নিজে থেকেই, হোয়াই হেডেক? তোমার মাথা ব্যথা করছিল বলেই তুমি কি স্কুল আসোনি? স্বামী বলছে ইয়েস স্যার, হ্যাঁ স্যার। বলছে অল রাইট সিট ডাউন, ঠিক আছে বসে পড়ো স্যামুয়েল সেড। হোয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30, ক্লাস শেষ হয়ে গেল, স্কুল শেষ, 4:30 বাজে, বিকেল 4:30। স্বামী পিকড আপ হিজ বুকস অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স রুম। স্বামী বইপত্র গুছিয়ে ছুটে যাচ্ছে হেড স্যারের ঘরে। তাকে চিঠিটা দিতে হবে হেড স্যারকে, না হলে বাবার কাছে সে বকা খাবে। হি ফাউন্ড দ্য রুম লকড, সে দেখছে দরজায় তালা মারা। দ্য পিয়ন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ, পিয়ন তাকে বলছে হেড স্যার ছুটি নিয়েছেন 1 সপ্তাহ। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, স্বামীনাথন স্কুল থেকে বা অফিস রুম থেকে দৌড়ে চলে আসছে, সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। সে কোনোভাবেই হেড স্যারকে চিঠিটি দিতে চাইছিল না, অপরদিকে সে বাবার অবাধ্য হতেও চায়নি, বাবার কাছে আর কোনো মিথ্যা কথা সে বলতে চায়নি। কিন্তু দেখা যাচ্ছে পরিস্থিতি তার পক্ষে গিয়েছে, তার পক্ষে কিন্তু চিঠিটি দেওয়া নিজের বিবেকের কাছে পরাজয় হতো। তাকে এই পরাজয় বরণ করতে হলো না, তাকে চিঠি দিতে হলো না, পরিস্থিতি তার পক্ষে হেল্পফুল হয়েছে।
অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার, তাই চিঠিটি নিয়েই সে বাড়িতে প্রবেশ করছে। ফাদার সেড, তার বাবা বলছে, আই নিউ ইউ উড নট ডেলিভার ইট, আমি জানতাম তুই চিঠিটা দিবি না হেড স্যারকে। স্বামী বলছে, বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, বলছি আমি চিঠি দেবো কি করে হেড স্যারকে, হেড স্যার তো ছুটি নিয়েছেন। ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ, তার বাবা স্বামীর কথায় বিশ্বাস করলেন না। যেভাবে তিনি স্বামীনাথনের মাথা ব্যথার ব্যাপারটাও গুরুত্ব দেননি, স্বামীর এই কথাতেও তিনি গুরুত্ব দিলেন না। তিনি কি বললেন, ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোল্ডস ইউ এগেন, তিনি কি বললেন, যে যদি স্যামুয়েল স্যার তোকে আর কখনো বকাবকি করে তাহলে তুই আমার কাছে আর সাহায্য চাইতে আসবি না। ইউ ডিজার্ভ ইয়োর স্যামুয়েল, তোদের মতো ছাত্রছাত্রীদের ওই স্যামুয়েলের মতন কড়া স্যারই দরকার। হি সেড, তিনি বললেন। অর্থাৎ স্বামীর বাবা বলতে চাইছেন, তোরা যেমন অকারণে স্কুল কামাই করতে চাস, তোরা যেন অকারণে দেরি করিস, তোদের জন্য স্যামুয়েলের মতন কড়া স্যারই দরকার, যিনি ডিসিপ্লিন ভঙ্গ হলেই বকাবকি করবেন, দেরি করে গেলেই বকাবকি করবেন, যদি হোমওয়ার্ক না করে যায় কেউ তাকেও বকাবকি করবেন। অর্থাৎ এই গল্পের মধ্যে দিয়ে স্বামীনাথনের বাবা নিজের অজান্তেই স্বামীনাথনকে সাহায্য করলেন। কি সাহায্য করলেন? স্বামীনাথনের মধ্যে থাকা স্যামুয়েল স্যার সম্বন্ধে সামান্য হলেও নেগেটিভ ধারণাটিকে তিনি মুছে ফেলতে পারলেন। তিনি স্বামীকে বোঝাতে পারলেন নিজের অজান্তেই যে স্যামুয়েল স্যার কিন্তু কড়া, কিন্তু তিনি অমানবিক নন। তিনি যখন শুনলেন স্বামীনাথন মাথা ব্যথার কারণে স্কুলে আসতে দেরি করেছে, তিনি তাকে বকাঝকা করলেন না। এমনকি তিনি যখন জানতে পারলেন স্বামীনাথন বাড়ির পড়া করেনি, তিনি ধরেই নিলেন স্বামীনাথন এই মাথা ব্যথার কারণেই বাড়ির পড়া করেনি। তিনি এটাতে বেশি গুরুত্ব দিলেন যে স্বামীনাথন দেরি করে হলেও স্কুল এসেছে, সে পাঠদানের সঙ্গে যুক্ত হওয়ার মানসিকতা দেখাচ্ছে। অর্থাৎ বর্তমান শিক্ষা ব্যবস্থার প্রতি একটি চরম গুরুত্বপূর্ণ ইঙ্গিত এই গল্পের মাধ্যমে দেওয়া হয়েছে, যে এবং এই ইঙ্গিতটি হলো যে স্কুলে ছাত্রছাত্রীদের আসা অত্যাবশ্যক, বাড়ির পড়া তারা না করলেও তারা যেন স্কুলে অবশ্যই আসে, না হলে তারা পাঠ্য বিষয় সম্বন্ধে জ্ঞান লাভ করবে না, তারা শিক্ষার এই আলোক থেকে পিছিয়ে পড়বে। এইভাবে একটি আশাবাদী দৃষ্টিভঙ্গি প্রকাশ করে আর কে নারায়ণ এই গল্পটি শেষ করেছেন। যাই হোক, এই ভিডিও প্রেজেন্টেশনটির শেষ অংশে যাওয়ার আগে আমি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করতে চাই। তোমরা আর কে নারায়ণের লেখা ফাদার্স হেল্প গল্পটি সম্বন্ধে বিস্তারিত স্টাডি মেটেরিয়াল, অর্থাৎ এর ওয়ার্ড নোটস, এর প্যারাফ্রেজ এবং এর সংক্রান্ত বিভিন্ন রকমের প্রশ্ন, অবজেক্টিভ টাইপ প্রশ্ন, মাল্টিপল চয়েস টাইপ প্রশ্ন, এক্সট্র্যাক্ট বেস প্রশ্ন, শর্ট কোয়েশ্চেন্স, ব্রড কোয়েশ্চেন্স এবং এসে টাইপ কোয়েশ্চেন্স, এক্সপ্লানেশনস, এভরিথিং তোমরা পেয়ে যাবে আমার পার্সোনাল ব্লগ বা ওয়েবসাইটে। এই আমার ব্লগ বা ওয়েবসাইট হলো priyankardatto.com। যাই হোক, আমরা চলে যাচ্ছি এই ভিডিও প্রেজেন্টেশনটির শেষ অংশে, অর্থাৎ ভ্যালিডিক্টরি নোটে। ভিডিও প্রেজেন্টেশনটি শেষ করবার আগে আমি তোমাদের কাছে অনুরোধ রাখবো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার বিভিন্ন ভিডিও প্রেজেন্টেশনগুলিকে বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তারা এই ভিডিও প্রেজেন্টেশনগুলি থেকে উপকৃত হতে পারে।
তোমাদের মূল্যবান মতামত এবং তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে সেগুলি ভিডিও প্রেজেন্টেশনটির কমেন্ট সেকশনে লেখো। এতে শুধু তোমরা নও, তোমাদের আরও বন্ধুরাও উপকৃত হবে। তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিও প্রেজেন্টেশনটির সঙ্গে মানসিকভাবে যুক্ত থাকার জন্য। পরবর্তী ভিডিও প্রেজেন্টেশনটিতে আবার দেখা হবে। ধন্যবাদ।